গোটা রাজধানী কুয়াশায় লেপ্টে আছে। ধোঁয়াটে সাদা পদার্থগুলো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে। পাখিদের ঘুম ভাঙেনি। তন্দ্রাচ্ছন্ন ঢাকা শহর। ফোনের রিংটনে গভীর আরামে ঘুমের ব্যাঘাত ঘটে তোহার। গা ম্যাচ ম্যাচ করছে। গায়ের ওপর ভারী কম্বলটা সরিয়ে ওপাশ থেকে শরীর সায় দিচ্ছে না। ফোনের রিংটন বেজে চলছে অবিশ্রান্ত বিরতিহীন। তোহার ঘুরে সোজা হলো। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে শরীরের জড়তা কাটানোর নিষ্ফলক চেষ্টা করলো। পিটপিট করে আধবোঝা চোখে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে তিহানের ভার ভার কণ্ঠস্বর ডাক ভেসে আসছে, তিহু। তোহা ঘুমের ঘোরে হালকা গঙ্গালো। ঝাপসা স্বরে সাড়া দিল। কিছুক্ষণ মৌনমুখী চোখ বুজে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করল তিহান। এই তো আর মাত্র কয়েকটা মাসই যে রোজ সকালে এই কণ্ঠটা শুনবে। এই কণ্ঠের আদরে বুঝলেও তার ঘুম কাটবে। অতি সাদরে অপেক্ষা করার কিছু মুহূর্তে জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন। চোখ মেলল তিহান। নমনীয় কণ্ঠে আবদার করে বলল, একটু বাইরে আসবে, আমি অপেক্ষা করছি। তোহা উঠে বসল। লোকটার কোনো কথা আবদার অমান্য করার সাধ্য নেই তার। আজ পর্যন্ত কখনো তিহানের মুখের ওপর কোনো কথাই বলেনি। অগত্য চোখ কষলে ঘুম কাটানোর চেষ্টা করল সে। দ্রুত বিছানা থেকে নেমে গায়ের শাল জড়িয়ে নিয়ে নিবু নিবু কণ্ঠে উত্তর দিল, একটু দাঁড়ান, আসছি। এই সময় নীরবতা বেশি থাকে। নিঃশ্বাস প্রশ্বাসগুলো যেন উচ্চতর সৃষ্টি করে ফেলে। রুমের দরজাটা আস্তে করে খুলল তোহা। নিঃশব্দে লক করে ঘুরে দাঁড়াতে হৃৎপিণ্ডটা দরাস করে লাফিয়ে উঠল। ঠিক তার পিছনে দুর্য দাঁড়িয়ে আছে, চোখ মুখ ডুলডুলে। তোহা বিব্রত, কিং কর্তব্য বিমুখ লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগে দুর্য তাড়া দিয়ে বলল, জলদি আয়, দরজা আটকে দিয়ে আমি ঘুমাবো বোন। তোহা বিস্মিত, বাক্যহীন। পরিস্থিতিটা আগামাথা তার মাথায় ঢুকছে না। তুর্য কিভাবে জানলো সে বাইরে যাবে? তিহান বলেছে নিশ্চয়। ভাইয়ার সামনে কি একটা লজ্জা! ও আল্লাহ! কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা। বেরোতে দেখল তিহান দাঁড়িয়ে আছে। তোহা গুটি গুটি পায়ে চুপটি করে দাঁড়ালো। কলাপাতা রঙের একটা সাদামাটা থ্রি পিসের ওপর কালো শাল জড়ানো, মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘোমটা টানা। ঘুমের রেশ এখনও লেগে আছে চোখের কোল জুড়ে। তুর্যের কণ্ঠে হাসি মাখা তবে তীব্র দূরভাবে নিয়ে বলল, আমার বোনকে নিয়ে যাচ্ছি তিহান ভাই, সময় মতো আবার ফেরত দিয়ে যেন কিন্তু। চাপা হেসে এলোমেলো চুলগুলো হাত বোলালো তিহান। ফিসলে গলায় বলল, একসময় তো একেবারেই নিয়ে যাব, তখন কি করবি? হেসে ফেলল তুর্য। দরজা আটকে দিয়ে তোহা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আপনি এটা কি করলেন? কি করেছি? ভাইয়া কি ভাবছে আমি তো আসছিলামই, আপনি ভাইয়াকে কেন ডাকলেন? তিহান এগিয়ে গেল। তোহা বাম হাতটা নিজের হাতের পাশে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল, তোমাকে নিয়ে একটু ঘুরবো, সময় লাগবে। এভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে। আর তুর্য কিছু ভাবেনি। আমার প্রেমিকা ওরূপে হবু বউকে নিয়ে যাচ্ছি, কে কি ভাববে তা ভেবে আমার কি? আপনি পাগল, সত্যি পাগল। তিহান হাসল। কেবল তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতে তোহা জিজ্ঞেস করল, এই সময় কোথায় নিয়ে যাচ্ছেন? জানি না, অলিতে গলিতে ঘুরে বেড়াবো, তোমাকে অনুভব করব, ব্যাস এইটুকু। হাঁটবেন? তিহান ঠোঁট বাঁকিয়ে বলল, না, এবার রিকশায় ঠিক করে রেখেছি, তোমার তো পা ব্যথা হয়ে যায়। রিকশা চলছে ধীর গতিতে। কুয়াশা আচ্ছন্নদান কাটিয়ে এলোনে মুশকিল। তবুও রিকশাওয়ালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না। আশেপাশে কোনো দোকান এখন অবধি খুলেনি। ফোন বা ঘড়ি নেই সাথে, বিদায় সময়টা বোঝা যাচ্ছে না। 6টা বোধ হয়, জানিনি এখনও। শীতের কুকড়ে তিহানের সাথে ঘেঁষে বসে তোহা। তিহানের পরনে সাদা টি শার্ট আর ট্রাউজার। চোখ মুখ একেবারে স্বাভাবিক। নির্বাক চিত্রে তোহার এক হাত টেনে সে হাতের দিকে তাকিয়ে তা নেড়েচেড়ে যাচ্ছে। সেই
কখন থেকে যেন শীত তাকে ছুঁয়ে দিতে অক্ষম। তোহা চোখ মুখ কুচকালো। বলো আপনি এটা কি গায়ে দিয়ে এসেছেন? শীত করছে না? করছে না তো, কেন করবে না? তিহান ঘাড় ফেরালো। তোহা মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে আবিষ্ট স্বরে বলল, আমার উত্তাপটা যে আমার সাথে আছে। শীত আমায় ছোবে কি করে? শীতকালে রান্নাঘরে খুব আরাম বোধ হয়। আগুনের তাপে গরম গরম লাগে। সেই গরম গরম ভাবটা অনুভব করতেই রান্নাঘরে পদচারণ করল তোহা। আতিয়া বিকেল থেকে কিছু একটা করছে, সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না। তোহার কাছাকাছি যেয়ে দাঁড়ালো। নাকে চিরপরিচিত কিছু একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসতে উৎসুক কণ্ঠে বলো, কি করছো আম্মু? আতিয়া মুচকি হাসলো। বলো, খুন্তিটা দে তো। পাটিসাপটা করছি। চওড়া হাসলো তোহা। খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতে আতিয়া দুষ্টুমি মাখা কণ্ঠে বলো, তোরও বানানো শেখানো উচিত। তিহানও খুব পছন্দ করে এসব। তো বিয়ের পর করে খাওয়াবি? তোহা হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটা লাগামহীন কথাবার্তার ছোঁয়া তার পুরো পরিবার লেগে গেছে। সবাই যেন তাকে লজ্জা ফেলার ঘোর ষড়যন্ত্র নেমেছে ঘাট বেঁধে। সে কি করবে? কোথায় মুখ লুকাবে? তিহানের বুকে ভাবনার সুতো ছিল। আতিয়া 3টে গরম পিঠা বানাতে তুলে তোহার হাতে ধরিয়ে বলো, ছেলেটাকে দিয়ে আয়। তিহানের রুমে ঢুকতেই একটা লোমশ তুলতুলে কিছু পা ছুঁয়ে যেতে তুমুল গতিতে লাফিয়ে ওঠে তোহা। চোখ মুখ খিচে গগনবিরতি চিৎকার করতে কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয়। সহজ স্নেহে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করা কণ্ঠে বলে, বিড়াল ওটা, ভয় পাও না। তোহা স্থির হয়। ভয়টা হয়তো কমেছে কিছুটা তিহান তাকে ছেড়ে দেওয়ায়। তোহা জোরে শ্বাস নেয়। বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভীত কণ্ঠে বলে, কোথায় বিড়াল? তিহান আচমকাই হাসে। মেয়েটা এত বেশি ভয় পায়? তোহার হাত থেকে কাচের বাটিটা খুব সন্দর্পণে নিজের হাতে নিয়ে নেয় সে। হাতে উঁচিয়ে ইশারা করে বলে, এই তো বিছানায় বসেছে। কালো সাদা রঙের একটা মাঝারি আকারের বিড়াল, সবুজ চোখ, বিছানার পাশে বসে গা চাটছে। তোহা চিনে বিড়ালটাকে। সে যে একবার তিহানের পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা। এরপর থেকে তাদের বাসায় নিচতলায় গ্যারেজে থাকতো। দারোয়ান চাচা খেয়ালে রাখতো। তিহান বোধহয় খাবার দাবার টাকা দিয়ে আসতো। সে জানে না ঠিক। তখন অবশ্য বিড়ালটা ছোট ছিল অনেক, এখন বড় হয়েছে। তোহার সন্ধিহান কণ্ঠে প্রশ্ন ছিল, আপনি ওকে ঘরে এনেছেন কেন? শীত পড়েছে তো, গ্যারেজে অনেক ঠান্ডা থাকে, ও থাকতে কষ্ট হয়, তাই ভাবলাম নিয়ে আসি, আমার সাথে ঘরে থাকুক। বলতে বলতে বিছানায় যেয়ে বসল তিহান। তোহাও গেল কাছাকাছি। বিড়ালটা শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বসলো। বলল, আমাকে কামড়ে দিলে? অলরেডি খামচে দিয়েছে। রাতে সঙ্গ নিয়ে ঘুমিয়েছিলাম, পিঠটা আস্তে কিছু রাখেনি। আল্লাহ দেখি। আতকে উঠল তোহা। তিহান হাসলো। একটানে গায়ে টি শার্ট খুলে দিয়ে পিঠ দেখিয়ে বলল, তোমার কাজটা তোমার আগেই বিড়ালটা করে দিল। দুষ্টু বিড়াল। রসিকতা গায়ে মাখালো না তোয়া। ব্যথাতুর নয়নে চেয়ে থাকে তৎক্ষণাৎ উঠে গেল। সেন্টার টেবিলের নিচের অংশ থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে মলম হাতে এগিয়ে আসলো। তারপর অবিলম্বে লাল হওয়া অংশগুলো মলম লাগাতে লাগাতে কান্নামাখা কণ্ঠে বলো, বেশি জ্বলছে? তিহান দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, জ্বলছে না। একদম মিথ্যা বলবেন না। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, অসহ্যকর। আপনি এমন কেন? তিহান এবারও হাসলো। মেয়েটা সব সময় তাকে এভাবে শাসন করে, তার পাশাপাশি থাকবে, কাছাকাছি থাকবে। অদ্ভুত তো, তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন? দিন গড়িয়ে গেছে, বছর ঘুরেছে। গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ব্যস্ততার ছুটি নিয়েছে তোহা। এখন অপুরন্ত সময়। মনে মনে চলছে বিয়ের মৌসুম। এ মাসের শেষে খুব সম্ভবত তাকে কাবিন হয়ে যাবে। ঋতুর পালা বদল ঘটছে। শীত থেকে গ্রীষ্ম, গ্রীষ্ম থেকে বর্ষা। এতবার প্রকৃতি সিক্ত করতে আবারও এসেছে শ্রাবণ মাস। আকাশ কাঁপিয়ে জলধারার নামে আজকাল মেঘে মেঘে বিস্তর রেশারেশি করে। পরিশেষে অভিমানগুলো বৃষ্টিরূপে ঝরে পড়ে যায় ধরণীর গায়ে। ধরিত্রী মাতা তা সাদরে বরণ করে নেয় দুহাত মেলে। প্রকৃতি ভিজে ওঠে কাটা মাটির
গন্ধে পিচঢালা রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি চকচক করে ওঠে। সবুজ গাছটা, মগডালের সরু সোনালি রোদ রোশনি, সবটা যেন এই চিরচেনা প্রকৃতিটাকে নতুন করে একেবারে শুদ্ধতম রূপে ভালোবাসতে শেখায়। শ্রাবণ মানেই তো বৃষ্টি, আর বৃষ্টি মানেই প্রেম। সুতরাং এই শ্রাবণের সব বর্ষণ অপরিবর্তনীয়, এক নাম প্রেমবর্ষণ। মায়ের ঘরে বিছানায় বসে পা দোলাচ্ছে তোহা। তাকে বসিয়ে রেখে কাঠের আলমারিটা হাঁ করে খুলে আধ ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করছে আতিয়া। মাঝে মধ্যে দুই একবার বিড়বিড় করে, রাখলাম কোথায়, পাচ্ছি না কেন, এই ধরনের সতর্কিক আওড়াচ্ছে। তোহার চোখে মুখে পুতুলের ন্যায় শান্ত, নিশ্চল। কিছু বলতে গেলেই তাকে মৃদু ধমকের স্বরে চুপ করিয়ে দিয়েছে আতিয়া। ড্রয়িং রুম থেকে ছেলেদের হাসি ঠাট্টার শব্দ কানে আসছে। তার খালুরা, ভাইয়েরা সবাই বসেছে ড্রয়িং রুমে। কাবিন হবে আগামীকাল, মানে শুক্রবার। আগে বিয়েটা পড়িয়ে রেখে তারপর বাদবাকি হলুদ বিয়ে আনুষ্ঠানিক জমকালো আয়োজন শুরু হবে পরের সপ্তাহ। আদরের ছোট্ট মেয়ে বিয়ে বলে কথা। আরমান সাহেব পারলে মাসখানেক আগে থেকে বাড়িঘর সাজিয়ে ফেলে, কিন্তু তা করলেন লোকে তাকে পাগল বই কিছুই বলবে না। আতিয়ার হাতে তার বিয়ের ওড়নাটা, সিঁদুর রঙা ওড়না, সোনালি কাজ করা পার। সেই 25-26 বছর আগের যুগে আরমান সাহেব বেশ রুচিশীল ছিলেন। বিয়ে শাড়ি গহনার সাথে এই ওড়নাটাও দিয়েছিলেন। দামি দামি শাড়ির গহনার ভিড়ে এই ওড়নাটা বেশি নজর কাড়া ছিল যুবতী আতিয়ার। ওড়নাটা এতকাল বেশ সযত্নে তুলে রাখা ছিল আলমারির নিরাপদ এক কোণে। নিশার বিয়ের সময় অবশ্য বের করেছিল আতিয়া, কিন্তু নিশার সাপ মানা করে দিয়েছে যে সে এসব পুরানো যুগের ওড়না পরবে না। কষ্ট পেলেও আতিয়া জোর করেনি। হাতের 5 আঙ্গুল তো আর সমান হয় না। তখন এটা আবার তোয়ার জন্য যত্ন করে তুলে রেখেছিলেন তিনি। তোয়া যেন বিয়ের দিন তার মায়ের ওড়না মাথায় দেয়, এমন একটা সুপ্ত ইচ্ছা তার কাছে। যদিও সে জোর করবে না, তবে তার দুর্বিশ্বাস ছোট মেয়ে মায়ের ইচ্ছা মান রাখবে। আতিয়া এগোলো, মিষ্টি হেসে পিছন দিয়ে দুহাতে ওড়নাটা মেলে ধরে তোয়ার মুখের দিকে চেয়ে অদ্ভুত একটা মোলায়েম আবদার করে বলল, পড়ায় কিছুক্ষণের জন্য এরকম মোহ চলে গেল তোহা। মায়ের এমন কণ্ঠ সে আগে শোনেনি। খানিক বাদে নিজে গায়ের ওড়না দিয়ে টানা ঘোমটা দিয়ে বানিয়ে মাথা নুয়ালো সে। মেয়ের সম্মতি বুঝতে ঠোঁটে প্রগাঢ় হাসি ঝলক খেলে উঠল আতিয়ার। চোখের কোণায় চিকচিকে অশ্রুকণা নিয়ে ধীর গতিতে ওড়নাটা তোয়ার পরিয়ে দিল আতিয়া। মুখ নামিয়ে মনোভরে তোয়াকে দেখে নিয়ে কপালে সেনের চুমুক খেয়ে বলো, মাশাআল্লাহ। তোয়া হাসল। এ হাসিতে যেন মুক্ত ঝরে। মা মেয়ে এহেন মুহূর্ত বাধা হয়ে সশব্দে দরজা খুলে ভিতরে আসলো স্বর্ণালী। বলল, খালুর চশমা কোথায় খালামণি? খালু চাচ্ছে। আতিয়া উঠে দাঁড়ালো। খুব সন্দর্পণে চোখে জলটা মুছে নিয়ে গলা ঝেড়ে এদিকে ওদিকে তাকিয়ে উত্তর দিল, কোথায় যে রেখেছে? আচ্ছা তুই যা, আমি খুঁজে আনছি। স্বর্ণালী চলে গেল। তবে দরজাটা অর্ধেক না ভিড়িয়ে এখান থেকে ড্রয়িং রুমে সব স্পষ্ট দেখা যায়। তিয়ান দৃষ্টি মুখ বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজেকে কেমন নতুন নতুন লাগছে, একদম অচেনা স্নিগ্ধ একটা শোভা। ড্রয়িং রুমের কোনায় সোফায় বসে কথাবার্তায় নিবিষ্ট ছিল তিহান। নিতান্তই বেখালি হঠাৎ পাশের রুমের দিকে চোখ পড়ল। পর মুহূর্তেই তার সকল খেয়াল যে স্তূপ আকারে জমা হলো সেখানে। তিহান বশীভূত হলো। বিয়ের লালন না মাথায় পড়া মেয়েটা এই আশ্চর্য অপার সৌন্দর্য তার তুচ্ছ চোখজোড়া ধারণ করতে পারছে না। তবুও সে তা চেষ্টা করল তা সহ্য করে নেওয়ার। চেয়ে রইল মুগ্ধ নিষ্পলক নয়নে। মিনিট পার না হতেই চার চোখ এক হলো। চট করে দৃষ্টি নামালো তোহা। সেই গালে রক্তিমাবাযুক্ত অবাধ্যিক সৌন্দর্যের কাছে পরাজয় স্বীকার করে নিল তিহানের ধূসরমণি। ধীর গতিতে সেও চোখ ফুরিয়ে নিল। সন্ধ্যা 7টা।
তিহানের মুখশ্রী থমথমে, ক্রোধে ফেটে পড়ছে লালাভা চোখ দুটো। ফর্সা চেহারায় ফুটে ওঠা ঝাঁঝালো রাগটা লুকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না সে। শুধুমাত্র বিয়ে ভরা বাড়িতে উচ্চবাক্য আগ্রাসী আচরণ করা দৃষ্টিকূট দেখা যাবে ভেবে দাঁতে দাঁত চেপে চুপ করে আছে। খানিক বাদে রাগটা মাথাচাড়া দিয়ে উঠতেই তা সহ্য করতে না পেরে আরমান সাহেবকে ড্রয়িং রুম থেকে ডেকে রুমে নিয়ে গেল তিহান। দরজা ভিড়িয়ে স্পষ্ট ভাষায় বলল, অনন্ত এখানে কেন এসেছে খালু? আপনি মানা করেননি কেন? আরমান সাহেব টের পেল তার সামনে দাঁড়ানো যুবকটি আগুনে স্ফুলিঙ্গের মতো জ্বলজ্বল করছে। যদিও ভদ্রতার খাতিরে দৃষ্টি নামিয়ে রেখেছে, তবু বোঝা যাচ্ছে সে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সেই আগুনের তাপে চোখ মুখ লাল হয়ে গেছে। আরমান সাহেব হালকা কাশলেন, বলেন, নিশা তো তোমার বড় বোন, ওকে তো আমি বিয়েতে আসতে মানা করতে পারি না, তাই না? আমি নিশার কথা বলিনি খালু, অনন্তের কথা বলেছি। আর আপনি অবশ্যই অবগত আছেন আমি কেন বলেছি কথাটা। তিহানের নামানো কণ্ঠ প্রখরতা তীব্র ছাপ। আরমান সাহেব এগোলেন, তিহানের কাঁধে এক হাত রেখে বলেন, শান্ত হ বাবা, আমি শুধু নিশার সৌহার্যকে আসতে বলেছিলাম। অনন্ত কেন এলো আমার জানা নেই। আর এতক্ষণ ছেলেটার আচার আচরণ দেখে মনে হয় না সে পূর্বের মতো কাজ আবারও করার সাহস করবে। সৌহার্য বিচক্ষণ বুদ্ধিমাত্রা সম্পন্ন মানুষ, অবশ্যই নিজের এমন ভাইকে সে এমনি এমনি নিয়ে আসবেন না। এখন বাসা আশেপাশে ফ্ল্যাটের মহিলা মানুষ আছে, আমার মনে হয় এই বিষয়ে রাতের বেলা খোলাখুলিভাবে কথা বলা যাবে। তিহান মৌন মুখে মাথা নাড়ালো, শুধু এক মুহূর্তে কথা বাড়িয়ে শুধু খালুর সামনে বেয়াদবি করতে চাচ্ছে না সে। রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না। সন্ধ্যা একটু পরে অন্য ফ্ল্যাটের মহিলারা চলে গেল। সৌহার্য সময় সুযোগ বুঝে নিজ থেকে বলল, বাবা, আপনি হয়তো ভাবছেন আমি এই ঘটনার পরও কেন নির্বোধের মতো অনন্তকে সঙ্গে নিয়ে এসেছি, তাই তো? বসার ঘরে তখন পরিবেশে বড়রা উপস্থিত, তিহানও আছে অবশ্য। অনন্ত নতমুখে বসে আছে, চোখে মুখে হয়তো অনুশোচনার রেখা। আরমান সাহেব বিচলিত হলেন না, ঠান্ডা স্বরে উত্তর দিলেন, সেরকম ভাবাটাই তো স্বাভাবিক। অনন্ত তোহার কাছে ক্ষমা চাইতে এসেছে বাবা। সেই অপ্রীতিকর ঘটনার জন্য সে অনুশোচিত। তিহান তেজস্বর গম্ভীর গলায় ফোড়ন কাটল, তাই নাকি? হঠাৎ আজকে কেন তার ক্ষমা চাইতে ইচ্ছে হলো দুলাভাই? সেই ঘটনা তো অনেক দিন হয়ে গেছে। এতদিন পর আজ তার অনুশোচনা হলো? তাকে থামিয়ে দিল আরমান সাহেব। স্ত্রীর দিকে চেয়ে বলল, তোয়াকে ডেকে আনো। সে যেহেতু ক্ষমা চাইছে তাকে তা করার সুযোগ দেওয়া হোক। তোহা এলো, অনন্ত ক্ষমা চাইল, সে পায়ে পড়তেও রাজি। তবে পায়ে পড়তে হলো না তাকে। তার আগেই তোহা মিনমিন কণ্ঠে তাকে ক্ষমা করে দিয়ে বলল, পরিস্থিতি তখন শিথিল হয়েছে। তোহা বসার ঘর থেকে সরে যাওয়ার জন্য উদ্যত হতে তিহানের সকলে অগোচরে তার কবজি ধরে আটকে চাপা স্বরে বলল, রাতে একটু সাবধানে থাকবে। আজকে সকালটা ভিন্ন। বছরের পর বছর অপেক্ষার পর সেই মাহেন্দ্রক্ষণ। তোহা হাত ভর্তি লাল রঙা মেহেদি উকিয়ে দিচ্ছে। গতকাল রাতে সে মেহেদি পড়েছে। কোনো অনুষ্ঠান করেনি ইচ্ছে করেই। সারা বাড়িতে ব্যস্ততা ছুটে বেড়াচ্ছে হইচই করে। শুধু কাবিনের অনুষ্ঠানে আশেপাশে ফ্ল্যাটের সবাইকে দাওয়াত করেছে আরমান সাহেব। ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা তো আছেই। তোহা অবশ্যই কাবিনটা ছোটোখাটো করে করার কথা বলছিল, কারণ আবার পরশুদিনই বিয়ের মূল অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। এত খরচা করে কি লাভ? কিন্তু আরমান সাহেব তার প্রস্তাবটা মুখের উপর নাকচ করে দিয়েছে। জুম্মার পর কাজই আসবে, বিয়ে পড়ানো হবে তাদের। কবুল কবুল কবুল। এরপর কেবল পবিত্রতা। তোহার পরনে তিহানের দেওয়া লাল বেনারসি, মুখে অল্প বিস্তর শ্বাস, রেশম কালো চুলগুলো পিঠের উপরে লুটিপুটি খাচ্ছে। নিশা আর আতিয়া স্বর্ণ গহনাগুলো পরিয়ে দিল তাকে। চুল বাঁধার আগে বাইরে থেকে ডাক পড়ল, বিয়ের বাড়ি। হাঁক ডাক হওয়া স্বাভাবিক। আতিয়া হন্তদন্ত হয়ে ছুটল।
খানিক বাদে আবারও সৌহার্য ডাকে, তুই বস, আমি একটু শুনে আসি বলে নিশাও বেরিয়ে গেল। একা ড্রেসিং টেবিলের সামনে বসে রইল তোহা। আনমনে আতিয়ার বিয়ের ওড়নাটা মাথায় দিল একবার। না, এবার সত্যি সুন্দর দেখাচ্ছে তাকে। গেট খোলা শব্দ। তোহা না তাকিয়ে বলল, আপু চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি, আজান তো দিয়ে দেবে একটু পরে। বাইরে এত শোরগোল কেন? কাজী কি আগেই এসে পড়েছে? বলে মাথা ওড়নাটা নামিয়ে রাখল সে। উঠে দাঁড়িয়ে খোলা চুলে সামলাতে সামলাতে পিছন ফিরে ধপ করে একটা ধাক্কা খেল বুকের মাঝখানটায়। আপনা আপনি দুবার পিছিয়ে যায় সে। ড্রেসিং টেবিলের সাথে পা ঢেকে যেতেই থেমে থেমে ভীত গলায় বলো, আপনি এখানে কেন এসেছেন? বের হন, আমি তৈরি হচ্ছি। অনন্ত হাসল, সেই পুরনো বিশ্রী হাসিটা। গা গির গির করে উঠল তোয়ার। শরীর কাটা দিল, মনের গহীন কোণে উকি দিল আগাম কিছু দুঃসংবাদ। অনন্ত সময় নষ্ট করল না। যে কোনো সময় যে কেউ এসে পড়তে পারে, এই সুযোগটা বেশ কষ্ট হাতে এসেছে। সে দ্রুত কদমে এগিয়ে গেল। তোহার নরম হাতের প্রতিরোধ নিমিষে উপড়ে দিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল তোয়াকে নিজের সাথে। আপত্তিকর স্থানগুলো তার বাজে হাত কলুষিত ছোঁয়ায় ভরিয়ে দিতে থাকলো অবিলম্বে। তোয়া চিৎকার করলো, বাইরে বোধহয় কিছু নিয়ে ঝগড়া বেঁধেছে। বাবা খালুদের তুমুল উচ্চবাচ্য শোনা যাচ্ছে। পুনরায় চিৎকার করার আগে অনন্ত তার মুখ চেপে ধরল। স্পর্শকাতর স্থানে অধিকত আগ্রাসী আক্রমণগুলো ক্ষত বানিয়ে ফেলছে। ক্ষত বিক্ষত হচ্ছে তোয়ার মন। এই শ্রাবণ কি তবে কেবল তার হৃদয়ে রক্তপাত ঘটানোর জন্য এসেছে? চোখ বেয়ে অযোধ্যায় গড়াচ্ছে পানি, মুখ দিয়ে গোংরানি। তার নিচে মানুষটা তাকে স্পর্শ করার আগেই সে অন্যের ছোঁয়া রক্তাক্ত হয়ে গেল কেন? কেউ বোধ হয় আসছে হঠাৎ, তাই তো এদিকেই আসছে। খুব দ্রুত পায়ে পায়ে হিলের শব্দ শোনা যাচ্ছে, খটখট। অনন্ত সরে দাঁড়ালো। সেই দিনের চরের ঝালটা পুরোপুরি মেটেনি, তবে যা পেরেছে এই ঢের। তোয়াকে ছেড়ে দিয়ে বৈচারিক হাসি হাসল সে। ডান হাতের কনুইতে কাজটা খামচিয়ে ধরে আরেক হাতে খুব দ্রুত গাঢ় লিপস্টিক ডলে ছড়িয়ে দিল। মাথায় চুল এলোমেলো করে বাইরের মানুষটা দরজা খোলার আগে ভিতর থেকে দরজা টেনে সজোরে তোয়াকে এক ধাক্কায় ছুঁড়ে মারল বাইরে। বাবুর্চিদের সাথে খাবার দাবারের বিষয় নিয়ে এক কথা দু কথায় বিস্তার কথা কাটাকাটি লেগে গিয়েছে ড্রয়িং রুমে। আরমান সাহেব উত্তেজিত হয়ে পড়েছেন। আতিয়া আর নিশা সেখানে ব্যস্ত হয়। স্বর্ণালী আসছিল তোয়ার চুল বাঁধার সাহায্য করতে, তবে রুমে প্রবেশ করার আগেই এই আকস্মিক ঘটনায় সে সামলে উঠতে পারল না। ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা চোখ তখন সেদিকে। ঝগড়া থেমে গেছে, সব শান্ত শীতল। বিয়েবাড়িতে বউয়ের এহেন বিধ্বস্ত অবস্থা আর পরক্ষণে রুমের ভিতর থেকে অনন্ত বের হওয়া দেখে মেহমানদের প্রায় সবাই ঘটনা সম্পর্কে উৎসুক হয়ে উঠল। তুর্য এগিয়ে এলো সর্বপ্রথম, বাকি কারো না চাইলেও পা না চলছে মুখ। তুর্য এসে স্বর্ণালীর কাছ থেকে তোয়াকে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরল দূরত্ব। এহেন সেনে চুলগুলো হাত ডুবিয়ে দিতেই ক্ষীণ স্বরে ডাকল, তোয়া ভাইয়া। সে করুণ ডাকটা ভিতরটা যেন জলে পুড়ে ভস্ম হয়ে গেল তুর্যর। বোনের এই অবস্থা দেখে ঘটনা বুঝতে বাকি নেই তার। সে ঝাপটে ধরল তোয়াকে, যেন বুকের ভিতর লুকিয়ে ফেলবে আদরের বোনটাকে। তোয়া চোখ বুজল, নিস্তেজ গলায় প্রশ্ন করল, উনি কোথায়? অনন্ত দাঁড়িয়ে আছে উদ্ভ্রান্তের মতো। তার চোখ ঠোঁট বাঁকা হাসিতে যেন প্রকাশ পাচ্ছে নরপিচাসের তৃপ্তিকর ঢেউ। আরমান সাহেব এলেন, রক্তচক্ষু নিয়ে সজোরে চড় মারলেন অনন্ত বাম গালে। তার প্রেশার বেড়ে যাচ্ছে, হাত কাঁপছে, মাথা ঘোরাচ্ছে। অনন্ত ছিটকে পড়ে গেল। মুহূর্তে তাচ্ছিল্য স্বরে হেসে বলে, এখন যত ইচ্ছা মারেন আঙ্কেল, আপনার মেয়ের ক্ষতি তো করেই ফেলেছি। তিহান বেরোচ্ছিল একটু একটা জিনিস কিনতে। ধৈর্যশীল প্রেমিক মনটা আজ খুব বেশি তাড়া দিচ্ছে তোয়াকে বিয়ে শাড়িতে সাজে নববধূর বেশে দেখার জন্য।
তৃষ্ণাত্মক মনটা হাহাকার করছে। এত তাড়া তো তার কোনো কালই ছিল না, তবে আজ এত তাড়াহুড়া কেন? হাতের ছোট্ট জিনিসটা পরনে ধবধবে সাদা পাঞ্জাবির পকেটে ঢোকালো। সে প্রায় সিঁড়ির মাথায় উঠে গেছে। কোনো কলরব নেই। বেরোনোর আগে তা দেখল সব সরোবর। এখন সব এত নীরব কেন? কিছু হলো না তো? তোহাদের ফ্ল্যাটের দরজাটা আস্তে করে খুলল সে। সবাই মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা আর অনন্ত ফ্লোরে বসা দেখে বুঝল খুব বাজে কিছু ঘটে গেছে। সে দেরি করে ফেলেছে, খুব দেরি। কয়েক কদম এগিয়ে যেতেই তোহার দেখা মিলল। তুর্যর বুকে গুটি গুটি হয়ে লুকিয়ে আছে। ভয় পাচ্ছে বোধ হয়। তিহান সবট বুঝেও যেন বুঝল না, বুঝতে চাইল না। তুর্যর চোখ সিক্ত। তিহান নির্বোধের মতো বলল, কি হয়েছে এখানে? তিহানের কণ্ঠ কানে যাওয়া মাত্রই মুখ তুলল তোহা। রং ছড়ানো ঠোঁট, এলো কেশ, চুল ফাঁকা, গলিয়ে ঘাড় গলা দৃশ্যমান ক্ষতগুলো যেন মুহূর্তে দাবানল সৃষ্টি করে দিল তিহানের শান্ত স্নিগ্ধ চোখ দুটোতে। বজ্র হতে ন্যায় প্রাণপিয়সী বিক্ষিপ্ত আবেগ দেখে নিতে ফুঁপিয়ে উঠল আবারও তুর্যর বুকে। মুখ লুকালো তোহা। তুর্য আলগে ধরল তাকে খুব আদরের চরম মমতায়। তিহান মুখ ফেরালো। বিধ্বস্তি হিংস্র হয়ে উঠল নিমিষেই। লাথি লাগালো অনন্তর বুক বরাবর। আর্তনা করে উঠল অনন্ত। দাঁতে দাঁত চেপে বলল, তোর হবু বউকে তো কলঙ্কিত করেই ফেলেছি। পুরো বাড়ি ভর্তি সবার সাক্ষী আছে। খুব তেজ না চর মারা? আমার বাক্যটা শেষ করতে পারল না অনন্ত। তার আগে আরেকটা ভারী লাথি পড়ল তার মুখের ওপর। এক পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে পড়তেই থাকলো। এলো পাথারি, কেউ আটকাচ্ছে না, সাহস পাচ্ছে না। সৌহার্য চুপচাপ। তার ছোট ভাই যে এত নিকৃষ্ট তা জানা ছিল না। থাকলে হয়তো এতদিন অনন্ত মিথ্যা ভদ্র আবেশটা সে ধরে ফেলতে পারত। সে ব্যর্থ, ভাই হিসেবে ব্যর্থ, এবারই জামাই হিসেবে ব্যর্থ। তিহানের চোখে মুখে যেন আগুনের রক্তিম আভা গলে গলে পড়ছে। তোয়া ফুঁপিয়ে ওঠার শব্দগুলো যেন সেই আগুনে ঘি ঢেলে তাকে আরও দাহ করে তুলছে। অনন্তর অবস্থা যায় যায়। রক্তে ফোটা সাদা ফ্লোর রঞ্জিত। তুর্য বোনকে ছাড়াতে পারছে না। হয়তো তার হাত থেকে অনন্ত রক্ষা পেয়ে না আজ। আরমান সাহেব চোখ বুজে সোফায় বসেছিল। অনন্ত আহাজারি গঙ্গানিতে চোখ মেলল সে। তখন যদি ড্রয়িং রুমে তুমুল ঝড়কাটা না লাগতো, তবে অবশ্যই তোহার চিৎকার কারো না কারো কানে তো আসতো, কিন্তু তা আসেনি। কোনোভাবেই তো সে দায়ী। একবার মেয়ের দিকে তাকালো। তুর্য আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে ভয়ার্ত বোনকে। ড্রয়িং রুমে এক কোণে বোনের প্রতি ভাইয়ের নীরব ভালোবাসা বহিঃপ্রকাশ হচ্ছে। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল সে। তিহানের দিকে চেয়ে নিষ্প্রভ কণ্ঠে বলল, থামো তিহান, মারা যাবে, আমি দেখছি কি করতে হবে। সাথে সাথেই থামল তিহান। আরও কয়েকটা লাথি লাগিয়ে ক্ষান্ত হলো না খ্যাপা মন। জোরে কয়েকটা হাঁক ছেড়ে একটু দূরে সরল সে। বলল, আপনাকে আমি কালই সাবধান করেছিলাম খালু, আপনি শোনেননি। আজকে জড়িয়ে আছে তিহানের কণ্ঠ। আরমান সাহেব চোখে অসহায়ত্ব নিয়ে তাকালো। তিহান শ্বাস ছাড়ে, ঢোক গিলে তোহার কাছে এলো। তুর্যর কাছে থেকে ছাড়িয়ে সবার সামনে নিজের বুকে জড়িয়ে নেয়। সবাই চুপ। কারো সাধ্য নেই কিছু বলার। মানুষটা চিরচেনা বুকের গন্ধটা নাকের কাছে পেতে ডুকরে ওঠে তোহা। কাটা জায়গাগুলোতে জ্বলছে, অনেক জ্বলছে। তার চেয়েও বেশি জ্বলছে ভিতরটা। এই ছিল তবে এত অপেক্ষার পরিসমাপ্তি। উপস্থিত একজন মধ্যবয়স্ক মহিলা ফোড়ন কাটল। বিয়ের আগে বরের সাথে এত জড়াজড়ি কিসের? মেয়ে তো মনে হয় চরিত্রের সমস্যা। শুধু ছেলের দোষ কেন হইব? চুপ বলে গর্জন করে উঠল তিহান। তার এক চিৎকারে মহিলা চুপসে যায়। বড়দের সাথে এভাবে সে কখনোই কথা বলে না। তবে আজ কেন
যেন পারছে না, এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে সব কিছু। কানাঘুষা চলছে তখন। আতিয়া মুছে নেয় স্বর্ণালী নিঃশ্বাস সামলাচ্ছে তাকে। পরিবেশ খুব ভারী। তোমার শরীর নিস্তেজ, নির্জীবিত, অসাড় হয়ে আসছে। এত চাপ তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না। তিহান দাঁড়ালো না। তোয়াকে 5 কোলে করে কোলে নিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, নিয়ে যাচ্ছি ওকে। এখানে ও নিরাপদ নয়। শুধু কাজে আসলে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন। ওখানে বিয়ে পড়ানো হবে। আর হ্যাঁ, পরিবারের মানুষ ছাড়া একজনকেও যেতে না দেখি। শেষ কথাটি উপস্থিত সবাই দিকে তাকিয়ে বলে স্থান ত্যাগ করল তিহান। আরমান সাহেব তার ঠান্ডা কণ্ঠ শুনে বেশ বুঝতে পারছেন তিহানের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না করলে আজ ঘোর অনর্থক ঘটে যাবে। আফিয়া আর দুর্যোগ ছুটল তিহানের পিছু পিছু। তোহাকে নিজের রুমে এনে শুয়ে দিল তিহান। মেয়েটা বোধ হয় জ্ঞান হারিয়েছে। না, জ্ঞান হারায়নি, এই তো চোখ খুলছে একটু আধটু। দুর্বল হয়ে পড়েছে হয়তো। আফিয়া পানি এনে দিল। তিহান ফার্স্ট এড বক্স এনে রাখলো টেবিলে। নিজেকে যথাসম্ভব সামলে তোয়াকে ঢেস দিয়ে বসালো বুকের সাথে। আফিয়া পানি খাইয়ে দিয়ে বাইরে গেল। তুর্য নিজের রুমাল বের করে মুখে লিপস্টিক ছড়িয়ে দেওয়া সাজগোজ মুছে দিচ্ছে। মোছানো হয়ে যেতেই রুমালটা পুনরায় পকেটে ঢোকালো সে। বোনের মুখের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ। তিহান ফার্স্ট এড বক্স খুলল। গলায় কামড়ের ক্ষত করা জায়গাটায় স্যাভলনের ছোঁয়া দিতেই শিহরে উঠল তোয়া। চোখ বন্ধ অবস্থাতেই হাত মুষ্টিবদ্ধ করে শাড়ি খামচে ধরে করুণ স্বরে বলল, লাগছে। বুকের কোথাও যেন একটা কাঁটা বিঁধল, বড় একটা কাঁটা, খুব ধারালো, একদম রক্তভাব করে দিল সব। তখনই দরজার সামনে আসলো সাইফ। তুর্যকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, খালু তোকে ডাকছে একটু, বলে জায়গা থেকে সরে গেল সে। তুর্য আরেকবার বোনের দিকে তাকালো, এরপর তাকালো তার পিছে বসা শক্তপোক্ত মানুষটার দিকে প্রবল শ্রদ্ধাভক্তি নিয়ে। তিহান তোহার গলার কাছটায় সযত্নে ব্যান্ডেজ লাগাতে লাগাতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, যা তুই, আমি একাই পারবো। আর এখানে কাউকে আসতে মানা করবি। হট্টগোল চাচ্ছি না তিহু, রেস্টের প্রয়োজন।